নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। স্লোগান যে যেখানে দিবে জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে। নৌকার ধানের শীষ একই সাপের দুই বিষ, বা এরকম একটা বক্তব্য দিয়েছেন। যেভাবে বক্তব্যটা দিয়েছেন যে যারা ওই কথা বলবে তাদেরকে পেলে জিব্বা কেটে টুকরো টুকরো করতে হবে। উনি কিভাবে একজন এত বড় নেতা হয়ে বা এত বড় একটা দায়িত্বে থেকে কিভাবে এই বক্তব্য দিতে পারেন? সেটার জন্য আমি বলবো ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেবকে যে আপনি আপনার দলের মাধ্যমে উনাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। এমনকি উনি যে কথাটা বলছেন যে টুকরো টুকরো করতে হবে, সেটা তো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী একজন মানুষকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া। প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হিসাবে আমি মনে করি দেশের প্রশাসন ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি আবেদন জানাবো, প্রশাসনের মাধ্যমে উনাকে গ্রেপ্তার করা প্রয়োজন, অতি প্রয়োজন। ওনারা যেভাবে কথাবার্তা বলতেছেন, মনে করতেছেন যে ওনারা, আমরা তো ভাবতেছি যে মনে হয় আওয়ামী লীগ থেকে ওনারা আরো বড় ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন ক্ষমতায় আসার আগেই। আর ক্ষমতায় যদি যান তাইলে ওনারা কি হবেন। ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত সুন্দর বক্তব্য সবাই দেন, কিন্তু আমার প্রশ্ন কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে যে এই যে আপনাদের নেতাগুলো কয়দিন পর পর যে এক একজনে পাগলামি করে, এই পাগল ভাবে বক্তব্য দেয়, কয়দিন ফৌজু সাহেব, কয়দিন হারুন সাহেব, কয়দিন এই রুমিন ফারহানা, একে একে যে সবাই আস্তে আস্তে সব কেন্দ্রীয় নেতা এবং জেলা উপজেলার নেতারা এইভাবে বক্তব্য দেয়, রাজাকারের বাচ্চারা এবং রাজাকার পাকিস্তানিদের। ভাই রাজাকারের তালিকায় কতজন আপনাদের? ভাই আপনাদের রাজাকারের তালিকায় তো 1080 জন না 38 জনের মতো আপনাদের রাজাকারের তালিকায় বিএনপি। হ্যাঁ, 37 জন হলো জামাতে। ওই তালিকা ভুল ছিল, ওটা তো সেই সময় প্রজ্ঞাপন জারি ভুল ছিল তো এটা আপনারা বলেন ভুল ছিল আপনারা বলেন 37 জন ছিল। ওই তালিকায় দেখা গেছে যে তালিকা সঠিক হয়নি। এখন যখন রাজাকারের তালিকা যখন আপনাদের দলটা ভারী, তখনই আপনারা ওই তালিকা ভুল বলেন, তখনই বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন ব্যাখ্যা দেন। তাহলে আপনারা যদি এই সমস্ত কথাবার্তা বলেন, এখনো মিনিমাম 10 জন রাজাকার আছে, তাদের তালিকাই আসে না। এখন আছে, আপনাকে নাম বলবো, তারা সবাই জামাত করে। এখন আপনি তো বলবেন কথা বলার, শুনেন কথাটা সঠিকভাবে বলেন। আপনারাও সেই ট্যাগিং এর রাজনীতি করতেছেন, যেই যাকে আপনারা স্বৈরাচার বলেন। এই স্বৈরাচারের দোসরই কিন্তু ছিল হাবিবুর রহমান হাবিব সাহেব, ছাত্রলীগের নেতা ছিলেন নাকি উনি, কি বলছেন? তাইলে ওই রক্তই ওনার শরীরে বসবাস করে। এই কারণেই উনি আলেমদেরকে নিয়ে এবং কি বিভিন্ন সাধারণ জনগণকে নিয়ে কটুবাক্য কথা বলেন। আমরা তীব্র নিন্দা এবং কবি সাহেব কোন প্রশ্ন থাকলে বলেন, আপনাদের সঙ্গে আরেকদিন আলোচনা করলে করেন, কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা ঠিক আছে আমার প্রশ্ন এতটুকুই, এই বক্তব্যের মধ্যে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। জহিরুল ইসলাম আনমিউট করেন, বলেন। জহিরুল ইসলাম। জি আসসালামু আলাইকুম ভাই। আমার তো এটা চাউন কম, তাই তো আমার ফেসটা আমি ভালো করে ইয়ে করতে পারতেছি না, জন্য দুঃখিত। এনামুল হক মুনির আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডক্টর কাজী মনিরুজ্জামান আসছেন, ওনাকে আমার কিছু প্রশ্ন ছিল আর কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি বারবার যে রাজাকার বিষয়টা নিয়ে আসতেছেন। হ্যাঁ, তো গোলাম আজম সাহেবের বিচার করা দরকার। প্রশ্ন হচ্ছে যে উনি যে আপনার কক্সবাজারের যে ব্যক্তির যে একটা পোস্ট, যে যদি কেউ মানে বিএনপির বিরুদ্ধে কথা বলে তাকে জিব্বা কেটে মানে একটা জঙ্গলের নাম বলছে, ওই স্থানীয় ওই জঙ্গলে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, মানে বিএনপি যে অলরেডি একটা সন্ত্রাসী দল পরিণত হয়েছে, তারপর ওই ব্যক্তি কিভাবে উনি সাফাই গায়? উনাদের মতো লোক সাফাই গায়ে বিদায় আজকে গাজীপুরে এক সাংবাদিক মগবাজারে হয়েছে। এটা তো প্রতিদিন হচ্ছে, তারপরে ওনারা কিভাবে সাফাই গায়? এতটা মানে আপনার দায়িত্ব জ্ঞানহীন নেতা কিভাবে আগামী দেশকে কন্ট্রোল করবে, আগামী প্রজন্মকে কন্ট্রোল করবে, এটা আমরা জানতে চাচ্ছি। এত দায়িত্বজ্ঞানহীন নেতা, যে একটা নেতা বলতেছে আমি জিব্বা কেটে ফেলবো, তার উপরে সে সাফাই গাচ্ছে, বলতেছে সে খুব থেকে বলেছি। তাকে তো বহিষ্কার করার দরকার। সে খুব থেকেই কেন এই সমস্ত কথাবার্তা বলবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওয়াফি হাসান। আসসালামু আলাইকুম। জি এনামুল হক মনির ভাই, আপনাকে স্বাগতম এবং দুইজন আলোচককে আমার স্বাগতম। আমি প্রথমেই বলে নিই, আমি কোনো রাজনৈতিক দল করি না।
ডক্টর জি। কাজী মনিরুজ্জামান সাহেবকে প্রশ্ন করতে চাই। উনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেছেন, এমনকি প্রয়োজন হলে পা দিয়ে পানি খাইছেন, এখন প্রয়োজন শেষ জামাতকে লাথি মারতেছেন। আমি বলতেছি হাবিবুর রহমান হাবিব সাহেব যে বক্তব্যটা দিয়েছেন যে নৌকার দানের শীষ একই সাপের দুই বিষ, বা এরকম একটা বক্তব্য দিয়েছেন, যেভাবে বক্তব্যটা দিয়েছেন যে যারা ওই কথা বলবে তাদেরকে পেলে জিহ্বা কেটে টুকরো টুকরো করতে হবে। উনি কিভাবে একজন এত বড় নেতা হয়ে বা এত বড় একটা দায়িত্বে থেকে কিভাবে এই বক্তব্য দিতে পারেন? সেটার জন্য আমি বলবো ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেবকে যে আপনি আপনার দলের মাধ্যমে উনাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। এমনকি উনি যে কথাটা বলছেন যে টুকরো টুকরো করতে হবে, সেটা তো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী একজন মানুষকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া। প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হিসাবে আমি মনে করি দেশের প্রশাসন ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি আবেদন জানাবো, প্রশাসনের মাধ্যমে উনাকে গ্রেপ্তার করা প্রয়োজন, অতি প্রয়োজন। ওনারা যেভাবে কথাবার্তা বলতেছেন, মনে করতেছেন যে ওনারা, আমরা তো ভাবতেছি যে মনে হয় আওয়ামী লীগ থেকে ওনারা আরো বড় ফেসিস্ট হয়ে যাচ্ছেন ক্ষমতায় আসার আগেই। আর ক্ষমতায় যদি যান তাইলে ওনারা কি হবেন ধন্যবাদ। ভেবে চিনতে ধন্যবাদ ভাই, পারছি কোনো না। প্রশ্ন থাকলে বলেন, একটু প্রশ্ন থাকলে বলেন। প্রশ্নটা এইটাই প্রশ্ন আমার, থাকলে বলেন। যে বিএনপির ঊর্ধ্বতন লোকরা ওনাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, সেটার জন্য আর না হয় ওনাকে বহিষ্কার করতে হবে, এমনকি গ্রেপ্তারও করতে হবে ওনাকে। উনি তো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, হুকুমদাতা, খুনির হুকুমদাতা। যদি উনার কথায় জি, যে কোনো ধন্যবাদ। কেউ ধন্যবাদ। কাউকে হত্যা করে ফেলে তাইলে তো উনি হুকুমদাতা হিসাবে উনি প্রকাশ্যে উনাকে আইনের আওতায় আনতে হবে, সেটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। শাহাদাত সাহেব আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন। শাহাদাত। জি, ধন্যবাদ এনামুল হক মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এনামুল হক মনির ভাই, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে হাসিনার কোর্টে যদি জামাত ইসলামের নেতা কর্মীরা, দায়িত্বশীলরা যদি রাজাকার হয়, তাহলে বেগম জিয়া তো সেই কোর্টে এতিমদের টাকা আত্মসাৎকারী, তারেক রহমান খুনি ও দুর্নীতিবাজ, এবং জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর। এটা হচ্ছে যদি হাসিনার কোর্টে জামাতের নেতা কর্মীরা রাজাকার হয়ে থাকে, তাহলে হাসিনার কোর্টে কিন্তু বিএনপির দায়িত্বশীলদের নেতা কর্মীদের উপরে এই ধরনের অভিযোগগুলো এসেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কাজী মনোজ ভাই কথাতে বলে যে জামাতের রাজাকার সংখ্যা বেশি বা রাজাকার আছে। উনি যদি গুগলে সার্চ দিয়ে দেখে রাজাকার সংখ্যা কতটুকু, গুগলে সার্চ দিলে আসবে কোন দলে কতটুকু রাজাকার আছে, এটা উনি দেখে নিবে। আরেকটা বিষয় হচ্ছে যে জামাতকে বিএনপির বাইরা রাজাকার বলার আগে আমার মনে হয় বেগম জিয়া 2012 সালের, তারেক রহমান 2012 সালে যে বক্তব্যগুলো আছে, বক্তব্যগুলো শোনা উচিত। বেগম জিয়া 2012 সালে কি বলেছে, যখন জামাতের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে, যখন মিথ্যা মামলা দিয়ে ওই যে একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, তখন বলেছে যে যে এটা মিথ্যা, ওরা রাজাকার নয়, ওরা সবগুলাই বেগম জিয়া বলেছে। তাহলে আজকে তখনকার বেগম জিয়ার কথা মিথ্যা নাকি বর্তমান বিএনপির ভাইদের কথা মিথ্যা? এক নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা হচ্ছে যে নৌকার দান শীষ দুই সাপের একটু একই বিষ। সংক্ষিপ্ত করেন, আপনার দর্শক আছেন জি সবাইকে, ভাই, এত লম্বা সময় আসলে দিতে পারবো না। এটা হচ্ছে আইনুদ্দিন আলাদাদের একটি সোহেল উদ্দিন জি, আহমেদ করেন, আসসালামু বলেন কোন আলাইকুম। প্রশ্ন থাকলে। জি, আমি শুনতে পাচ্ছেন মনির ভাই? জি, শুনতে পাচ্ছি। জি, ব্যারিস্টার ওয়াহিদ মাহমুদ মহোদয়গণ, আপনি আমার সালাম গ্রহণ করবেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জানেন ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ট্যারিফ হচ্ছে 50% করেছেন, যেটা বাংলাদেশের পর্যায়ে হচ্ছে 20%। প্রশ্ন হচ্ছে, যদি ট্যারিফ যদি 50% হয়, এখানে হলো যে বাংলাদেশে ব্যবসা বাড়ার একটা সম্ভাবনা রয়ে গিয়েছে। নতুন করে বাংলাদেশে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, জঙ্গিদের রাষ্ট্র হয়ে গিয়েছে, এখানে জঙ্গির উৎপাত হচ্ছে, তাহলে কি আপনি মনে করেন যে আন্তর্জাতিক ইনভেস্টররা যখন ইনভেস্ট করতে যাবেন, আর ডোমেস্টিকে যখন একটা প্রথা চালু থাকবে যে এটা জঙ্গি রাষ্ট্র হয়ে গিয়েছে, আপনি কি মনে করেন সেই ব্যবসার সাফল্য আমরা অর্জন করতে পারবো? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আর আমার একটা প্রশ্ন ছিল, সৈয়দ মোহাম্মদ মাহবুব ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন সরকার যখন প্রথমেই 5ই অগাস্টের পরে উনি নির্দিষ্ট আকারে বলেছেন সাংবাদিকগণ মনের ইচ্ছা মতো মত প্রকাশ করতে পারবেন, বস্তুনিষ্ঠ সংবাদ দিতে পারবেন। এই যে গাজীপুরে একজন সাংবাদিক হত্যা হলো দিন দুপুরে প্রকাশ্যে, আপনি কি এটা মনে করেন কিনা যে চাঁদাবাজ ইনডাইরেক্টলি একটা মেসেজ দিতে চাচ্ছে সাংবাদিকগণকে যে যারাই হচ্ছে লাইভ দেখাবেন তাদের আজকে এই পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হবে? আর
সরকার যখন মাঠ পর্যায়ে সর্বোচ্চ safety গাজীপুরের যখন ensure ঘটনাটা করবে ভাই না, চাঁদাবাজি নয়, সর্বশেষ যে বিষয় জানা গেছে পুলিশ যেটা জানিয়েছেন এটা চাঁদাবাজির জন্য না। যদি চাঁদাবাজি না হয়ে থাকে তাহলেও আমার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ কিভাবে পেশ করবেন যদি এ ধরনের যদি সেফটি না থাকে, মাঠ পর্যায়ে গিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে যদি জীবন দিতে হয় তাহলে সংবাদ কিভাবে সংগ্রহ করবেন? ধন্যবাদ।